সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নজরুল ইসলামের এমপি পদ বাতিলের দাবিতে মানববন্ধন, দলের চিঠি পেলে ব্যবস্থা নেবে ইসি। পার্বত্য জেলাসহ বিভিন্ন স্থানে নির্বিচারে চলছে পাহাড় কাটা, বাড়ছে ভূমি ধসের ঝুঁকি ও প্রাণহানি। কমতে শুরু করেছে বিভিন্ন এলাকার নদ নদীর পানি, বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের জলকপাট। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। ব্রহ্মপুত্রের পানি 3টি পয়েন্টে স্থিতিশীল থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উত্তরের আরেক জেলা গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। সেই সাথে জেলার সুন্দরগঞ্জের কাপাসিয়া, লালচামার, তারাপুর ও ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকা সহ কমপক্ষে 35টি স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে চরম আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষরা। নওগাঁর প্রধান দুটি নদীর পানি ফের বাড়তে শুরু করেছে, তবে এখন পর্যন্ত কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেনি। রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট টানা 107 ঘন্টা 40 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাত 11টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কেন্দ্রের ব্যবস্থাপক জানান, গত 4 দিন ধরে 16টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির চাপ কমে আসে। এ কারণে বুধবার রাতে বন্ধ করে দেওয়া হয় সব কয়টি জলকপাট। তিনি আরও জানান, এ সময় কেন্দ্রের 5টি ইউনিট থেকে গড়ে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগে গত শনিবার সকালে কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ায় 16টি জলকপাট 6 ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ত্রিপুরা পল্লী মারাত্মক ভাঙনের মুখে পড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বসতঘর ভেঙে গেছে। দ্রুত গাইডওয়াল নির্মাণ না হলে চলতি বর্ষায় পুরো পল্লী বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির রঘুনন্দন পাহাড়, এই ভূমিতে বেশ কয়েকটি ত্রিপুরা পরিবারের বসবাস। কয়েক বছর ধরে ভারী বর্ষণ ও পাহাড় ধসের কারণে ধ্বংস হচ্ছে ত্রিপুরা পল্লীর বসতভিটা। তো আমাদের এখানে আপনার মোটামুটি সব এখানে বাড়িঘর নিয়ে 40টা ফ্যামিলি ছিল। তো 40টা ফ্যামিলির মধ্যে এখন ওরা এখানে ঘর বাড়ি ভাঙা বিন্দা অন্য জায়গায় চলে গেছে। ডল আসলে অনেক আতঙ্ক পাই, বলার মতো না, সাগরের মতো। এখানে বাসায় থাকার জন্য আমরা খুবই সুখে শান্তি ছিলাম, কিন্তু এই ভাঙনের কারণে আমরা এখন ওই পাশে গেছি। ওই পাশে কিছু আমাদের নেই, বাড়ি ঘরও ভেঙে গেছে। এবছর টিলায় ধস দেখা দেয় আতঙ্ক রয়েছেন ত্রিপুরা পল্লীর বাসিন্দারা। মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। পাহাড়ে চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। 100 বছরের ঐতিহ্য ধরে রাখতে পাহাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি স্থানীয়দের। এই বছর প্রচুর ভারী বৃষ্টিপাতে ভাঙনের ফলে ভয়াবহ, আমরা খুব বয়ে আতঙ্কে আছি। যে কোনো সময় গ্রাম বিলীন হয়ে যেতে পারে। এজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা গাইডওয়াল জন্য। এখানে যারা ত্রিপুরা আছেন ওনাদের নিরাপত্তার জন্য আমার মনে হয় এখানে গার্ডওয়াল দেওয়াটা খুব প্রয়োজন আমার মনে হয়। পল্লীর বাসিন্দাদের পাহাড়ে পুনর্বাসনের পাশাপাশি দোষ রোধের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় প্রশাসন। যেটা করলে এই ব্রিজটা আসলে রক্ষা করা সম্ভব হবে। খুব সম্ভবত এলাকাবাসীর একটা দাবিও আছে গাইডওয়ালের। এটার সম্ভবতা যাচাই করে যদি সম্ভব হয় জরুরি ভিত্তিতে গাইডওয়ালের বিষয়টা দেখার জন্য। 1947 সালের পর ত্রিপুরা পল্লীতে বসবাস শুরু করে 47টি পরিবার। পাহাড় ধসের কারণে পল্লী ছেড়েছে 24টি পরিবার। আখলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। সরকার ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য এরই মধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি হবে। তবে বিষয়টিকে এখনও গুঞ্জন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা পরিষদের সামনে দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতা ও ওলামায়ে কেরামের উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গাজী নজরুল যেহেতু ধর্ষক, তাই তার সংসদ সদস্যের পদে থাকার নৈতিক অধিকার নেই। এছাড়া শ্যামনগরের মাটিতে যেন তার পা না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া একই দাবিতে শ্যামনগরের নূরনগর, কাশিমারি সহ কয়েক জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। এদিকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য দলীয় চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এ বিষয়ে স্পিকার রেফার করলে বিষয়টি পর্যালোচনা ও শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যের অযোগ্যতার বিষয়ে স্পিকারের রেফারেন্সের কথাও তুলে ধরেন নির্বাচন কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। আর্টিকেল ৭০ হচ্ছে পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে, পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে, নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এর এজলাসে তোলা হলে এই আদেশ দেয় আদালত। এ সময় মোজাফফর হোসেনকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। তবে মোজাফফর হোসেন সেনাবাহিনীর হেফাজতেই থাকবেন। এর আগে সকালে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে বিগত 16 বছর যোগাযোগ রেখে মোজাফফর হোসেন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছেন। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে প্রতিবেদন। অবৈধভাবে পাহাড় কাটার কারণে দেশে ভূমি ধসের ঝুঁকি বেড়েছে বহুগুণ। 3 পার্বত্য জেলা সহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে নির্বিচারে চলছে পাহাড় কাটা। এতে প্রতি বছর বর্ষায় ভূমি ধসে বাড়ছে প্রাণহানির ঘটনা। কক্সবাজারের 51টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় 22,000 অবৈধ বসতি, যেখানে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েক লাখ মানুষ। চলতি জুলাইয়ে ভয়াবহ ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত 17 রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে, আর 3000-এর বেশি মানুষ আশ্রয়স্থল হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। হঠাৎ করে অনেক একটা বড় আওয়াজ আছে, ওইটা শুনে বাসাতে বের হয়ে দেখলাম আমাদের পাশে যে বাসা আছে, উনি আমার ভাবি হয়, দেখলাম ওনাদের বাসার এই যে পাকঘরটা আছে ওইখানে হঠাৎ করে পিছনে পাহাড়টা এসে পুরো ঝাঁপিয়ে গেছে। পাহাড় ধসে আসার পরে ও পাকঘরে ছিল, পাকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে যাচ্ছে, তখন ও নিচে পড়ে গেছে। গত 18 বছরে ভূমিধসের ঘটনায় মারা গেছেন অন্তত 290 জন। এর পরও থামছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার প্রবণতা। বর্তমানে জেলার বিভিন্ন পাহাড়ে প্রায় 3 লাখ মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন।
ভোর 4টা 4:30টার দিকে শুনতে পাই মিশন পাড়ায় এই পাহাড় ধসে একই পরিবারের 3 জন মাটি চাপায়। গাছের নিচের মাটিগুলো নরম হওয়ার কারণে আপনার মাটি সহ গাছ মানে একদম চাপা পড়ছে, এদিকে নেমে চলে আসছে। বান্দরবানের 2 পৌরসভা সহ 7 উপজেলায় প্রায় 10,500 মানুষ পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাদের 1/3 অতি মাত্রায় ঝুঁকিতে রয়েছেন। পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতি স্থাপন এবং নির্বিচারে পাহাড় ও গাছপালা কাটার কারণে অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে সহজেই পাহাড়ের মাটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সচেতন করতে এবং নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও থামানো যাচ্ছে না পাহাড়ে বসবাসকারীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তিনি ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন। পরে গত 14 জুলাই রাতে একটি আবাসিক হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে ওই শিক্ষার্থী জানতে পারেন আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। এই ঘটনায় গত 19 জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী ওই নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গোপালগঞ্জে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। সকালে আইনজীবীরা আদালত চত্বর সহ শহরের কয়েকটি সড়কে বিক্ষোভ মিছিল করেন। গত বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ আদালত 2-এর বিচারক মোহাম্মদ সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে বেঞ্চের পেছনের দিকে বিচার প্রত্যাশীরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কথা বলতে দেখে বিচারক মোহাম্মদ সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি কাচের পেপারওয়েট ছুঁড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতান আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দেশের বাইরের খবর। ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিনোদন জগতের তারকারা। তাদের অনেকে আবার সংহতি প্রকাশ করে রাস্তায়ও নেমেছেন। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট টেস্ট কেলেঙ্কারি ইস্যুতে বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি। গত 3 মে প্রশ্ন ফাঁসের ঘটনায় 21 জুন পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার পর ফলাফল কারচুপির অভিযোগে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। জোরালো হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। এই অবস্থায় শিক্ষার্থীদের দমাতে অভিযান চালায় দেশটির পুলিশ, আর এতেই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। রাজধানী নয়াদিল্লি থেকে উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। হাসপাতালে থেকেও অনশনের মাধ্যমে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আলোচিত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। প্রতিবাদের সুর জোরালো হচ্ছে ভারতের বিনোদন জগতেও। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কণ্ঠ মিলেছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, জনপ্রিয় গায়ক হানি সিং এবং আরমান মালিকও সংহতি প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের উপর পুলিশি অভিযানের ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন এসব সঙ্গীত শিল্পীরা। এর আগে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে রাস্তায় নামেন বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। সমর্থন জানিয়েছেন অভিনেত্রী পুনম পান্ডে সহ আরও অনেক বলিউড তারকা। শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সংহতি প্রকাশ করে রাস্তায় নামায় মঙ্গলবার 2 ঘন্টার জন্য আটক হতে হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। ছাড়া পাওয়ার পর শিক্ষামন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবি জানান রাহুল গান্ধী। শিক্ষার্থীদের আন্দোলন উত্তেজনা বাড়তে থাকায় বুধবার দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর।
ভিএআর নয়, হাইব্রিড ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে আগামী নভেম্বরে ঢাকায় হতে যাওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে। সেই সাথে ভেন্যু নিয়েও রয়েছে কিছুটা সংশয়, যদিও সবকিছু আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছে বাফুফে। চূড়ান্ত হয়েছে দিনক্ষণ, এবার অপেক্ষা দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ ফুটবলের বাঁশি বাজার। ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম। যদিও ভারতের গোয়া রাজ্যে নারী সাফ ফুটবল টুর্নামেন্ট চলাকালে সংস্থার সাধারণ সম্পাদক জানিয়েছিলেন বাংলাদেশে 2 ভেন্যুতে হবে খেলা। তবে বাফুফের সহসভাপতি একটি ভেন্যুর কথাই জানালেন। এটা কি সিঙ্গেল ভেন্যু তারা প্রেফার করেছে? হ্যাঁ, মানে আমরা যেটা শুনেছি যে সিঙ্গেল ভেন্যুকে তারা প্রেফার করেছে, এটাকে ডিসকাস করবো আমরা। বাট আমাদের তো প্রস্তুত হতে হবে অন্য ভেন্যুতে যাওয়ার জন্য, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা সবসময় বলেছি একটা ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম দেওয়ার জন্য আমাদের, আপনি জানেন সেটা তো আসলে আমাদের দেশেরই আপনার ইনফ্রাস্ট্রাকচার সমস্যা। পুরুষ সাফের 15তম আসরে ভিআর প্রযুক্তি ব্যবহারের খবর গণমাধ্যমে প্রকাশ পেলেও বিষয়টি চূড়ান্ত হয়নি, কারণ এই প্রযুক্তির সাথে রয়েছে ব্যয়বহুল খরচও। They have a plan to bring down VAR, but not the full VAR. এটা আপনার হাইব্রিড VAR বলে, অর্থাৎ ওটা একটা সেটআপ হয়তো দেশের বাইরে থাকবে আর একটা সেটআপ এখানে থাকবে। সো অ্যান্ড আই ওয়েলকাম ইট। আমি বলেছি এটা তো চমৎকার একটা ব্যাপার, যদি আসলে তুমি করতে পারো, আপনি করতে পারেন, দিস উইল বি ফ্যান্টাস্টিক। এটা নতুন একটা রেভলিউশন হবে বাংলাদেশের ফুটবল আয়োজনের ক্ষেত্রে। সাফ টুর্নামেন্টের আগে সেপ্টেম্বরে রয়েছে ফিফা উইন্ডো, তাই সুযোগটা কাজে লাগানোর পরিকল্পনায় বাফুফে। আর ঘরের মাঠে সাফ আসর বলে 3 জাতির টুর্নামেন্টটাও দেশে আয়োজনের চিন্তা করছেন ফেডারেশন কর্তারা। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা চেষ্টা করছি দক্ষিণ এশিয়ার বাইরের দলকে নিয়ে কাজ করার জন্য। 30+ টিমে যোগাযোগ করেছি। এখান থেকে একটি দেশ মঙ্গোলিয়া থেকে আমরা ইন্টারেস্ট পেয়েছি। ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল এশিয়া থেকে একটা ইনভিটেশন এসেছে। আমাদের প্রাথমিক ইচ্ছা এখন পর্যন্ত এটা দেশেই করা। সবশেষ 2018 সালে পুরুষ সাফের আয়োজক ছিল বাংলাদেশ। দীর্ঘ সময় পর আয়োজিত দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের পর্দা উঠবে 4 নভেম্বর। ফাইনাল হবে 17 তারিখ। আগামী শনিবার রাজধানীর একটি হোটেলে উন্মোচন করা হবে আসরের লোগো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। তারা পড়েছে বি গ্রুপে। আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের 20তম আসর। সেখানে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ নাগোয়া শহরে অনুষ্ঠিত হলো এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টের ড্র, যেখানে বি গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। এশিয়ান গেমসে এর আগে মাত্র একবার খেলেছে বাংলাদেশের মেয়েরা। 2022 সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে 3 ম্যাচে 1 ড্র ও 2 হারে বিদায় নিতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। বিশ্বকাপ শেষে এবার টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে সবচেয়ে বেশি 3 জন করে রয়েছেন স্পেন ও ফ্রান্স থেকে। রানার্স আপ আর্জেন্টিনা থেকে আছেন 2 জন। এছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের 1 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন। তবে স্পেনের লামিন ইয়ামাল এবং ব্রাজিলের কেউ নেই একাদশে। গোলরক্ষক হিসেবে আছেন কেপ ভার্দের ভোজিনিয়া। রক্ষণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। মাঝমাঠে আছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। আক্রমণভাগে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হাল্যান্ড। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নজরুলের এমপি পদ বাতিল দাবিতে মানববন্ধন। দল নয়, স্পিকারের চিঠিতে ব্যবস্থা নেবে ইসি। পার্বত্য জেলাসহ বিভিন্ন স্থানে নির্বিচারে চলছে পাহাড় কাটা, বাড়ছে ভূমিধসের ঝুঁকি ও প্রাণহানি। কমতে শুরু করেছে বিভিন্ন এলাকার নদ নদীর পানি, বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের জলকপাট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।